আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। আজকে আমার ভিডিও টপিক্সটা খুবই ডিফারেন্ট। আমার ভিডিও টপিক্সটা হচ্ছে পরামর্শমূলক। যারা বাংলাদেশে আছেন, বিদেশে আসতে চাচ্ছেন, অথবা যারা বিদেশে আসার জন্য মন স্থির করেছেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু পরামর্শ দেব। এবং যারা আমরা প্রবাসে আছি তাদের উদ্দেশ্যেও কিছু পরামর্শ থাকবে ভিডিওর শেষে। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো শুরু করা যাক মূল আলোচনায়। আমার প্রথম পরামর্শ হচ্ছে, যারা আপনারা বাংলাদেশ থেকে বিদেশে আসার জন্য মন স্থির করেছেন, অথবা যারা বিভিন্ন রিলেটিভ বা বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে আপনাদের ফাইল সাবমিট করে আপনাদের কার্যক্রমের অপেক্ষায় আছেন, তো তারা এই যে একটা লম্বা সময় আপনারা পাবেন, বিশেষ করে এখন বাংলাদেশে প্রসেসিংটা একটু লেন্দি হয়। তো দেখা যায় ভাগ্যের উপর নির্ভর করে, কারো 2 মাসের মধ্যে হয়ে যায়, কারো 3 মাসের মধ্যে, কারো 4 মাস, কারো 6 মাস। এই যে দীর্ঘ একটা সময় আপনারা পাবেন, এই সময়টা আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সময়টা আপনারা কাজে লাগাবেন। আপনারা কয়েকটা কাজে লাগাতে পারেন। আমি আপনাদেরকে মাত্র 2-3টা কাজের কথা বলবো। এই 2-3টা যদি আপনারা ফলো করেন, তাহলে আশা করি আপনারা বিদেশে এসে প্রাথমিক অবস্থায় আপনারা খুব একটা সমস্যার সম্মুখীন হবেন না, এবং আপনাদের জীবনযাপন কিছুটা হলেও সহজ হবে। তো আমার প্রথম পরামর্শ হচ্ছে, আপনারা ইউটিউব দেখে আপনারা যে দেশে আসতে চান ওই দেশের ভাষার বেসিকটা আয়ত্ত করার চেষ্টা করবেন। এটা কিন্তু অসম্ভব কিছু না, এবং খুবই কষ্টদায়ক কিছু না। আপনি কিন্তু প্রতিদিনই কম বেশি ইউটিউব আপনি ইউজ করেন, ভিডিও দেখেন, বা আপনি বিভিন্নভাবে সময় অপচয় করেন। এই সময়টা অপচয় না করে আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে আপনি ভাষা চর্চার ভিডিও দেখেন, দেখা যাবে আপনি যদি 2 মাস ভিডিওগুলো দেখেন, তাতেও কিন্তু আপনার 60 ঘন্টা হবে। আর এই 60 ঘন্টায় যদি আপনি মোটামুটি ভাষাগুলো আয়ত্ত করতে পারেন, বেসিকটা আপনার মধ্যে চলে আসবে। তো বেসিকটা যখন আপনি শিখে ফেলতে পারবেন, তখন আপনি যে দেশে যাবেন ওই দেশে কিন্তু আপনার প্রাথমিক অবস্থায় যাওয়ার পরে কিন্তু কমিউনিকেশনে খুব সমস্যা হয়। তারপর কাজের স্থানে আপনি যারা কাজ করছে সহকর্মীদের সাথে কথাবার্তা, ভাষা না জানলে এগুলো খুব একটা সমস্যা হয়। মানে এক প্রকার বোবা বলতে পারেন। বোবারা যেমন কথা বলতে পারে না, মানে দেখে শোনে, আর যারা বোবা তারা তো বোবাদের ভাষা বোঝে। তো ব্যাপারটা এরকম। আমি যখন আরেক দেশে আসছি, আমি যখন ভাষা না জানি, তখন আমার কিন্তু মানে বোবার মতোই অনেক কিছু দেখি, অনেক কিছু বুঝাইতে চাই কিন্তু বুঝাইতে পারি না, কমিউনিকেশনে অনেক সমস্যা হয়। তো আপনারা বেসিকটা যখন শিখতে পারবেন, তখন আপনারা সব কিছুতে মোটামুটি একটা সহজভাবে একটু চলাফেরা করতে পারবেন। দেখা যায় আস্তে আস্তে সবার সাথে ওঠা বসা করতে করতে, চলতে চলতে বাকিটুকু আয়ত্ত হয়ে যাবে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা ভাষার বেসিকটা আয়ত্ত করে আসবেন বাংলাদেশ থেকে। এতে করে আপনি আপনার নিজের জন্যই ভালো হবে। এটা আমার ভালোর জন্য আমি বলতেছি না, আপনার নিজের জন্যই ভালো হবে। আর দ্বিতীয় পরামর্শ হচ্ছে, বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই কার ড্রাইভিংটা শিখে আসবেন। তো বাংলাদেশ থেকে কিন্তু আপনি যদি কার ড্রাইভিং শিখেন, এটা কিন্তু খুব বেশি একটা খরচও হয় না, আবার অনেক যে একটা সময় লাগে বিষয়টা তেমনও না। সর্বোচ্চ আপনার 1 মাস সময় লাগতে পারে আপনার হাত পাকা হইতে। তো আপনারা কার ড্রাইভিংটা অবশ্যই শিখবেন। আর খরচ সর্বোচ্চ আপনি যদি ব্যক্তিগতভাবে কারো মাধ্যমে কন্ট্যাক্ট করেন, সর্বোচ্চ আপনার 12 থেকে 15,000 টাকা খরচ হবে। আর যদি আপনি কোনো প্রতিষ্ঠান থেকে শিখেন, প্রতিষ্ঠান থেকে শিখলে হয়তো এরকমই খরচ হতে পারে, আমার আইডিয়া নেই। তো খুব বেশি একটা খরচ হবে না, আপনার 15 থেকে 18 এর মধ্যেই আপনারা শিখতে পারবেন। আর বিদেশে আসলে আপনার কিন্তু এই যে খরচটা আপনার দ্বিগুণ হয়ে যাবে। বিদেশে কিন্তু প্রত্যেক দেশেই কিন্তু ড্রাইভিং স্কুল আছে, ওখান থেকে শেখা যায়, কিন্তু সেখানে খরচটা বেশি হয়। তো
আপনারা যদি বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন আপনাদের জন্য অনেক উপকার হবে। কারণ বাহিরের প্রত্যেকটা কান্ট্রিতে এখন কিন্তু ফুড ডেলিভারি অনেক জনপ্রিয়। আর বিশেষ করে যারা ফ্রি ভিসায় আসেন তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। তাদের কাজের অনেক সংকট দেখা দেয়। তারা যদি এইসব কাজ শিখে আসতে পারেন তাদের জন্য বিদেশের মাটিতে অনেক সহজ হবে চাকরির ক্ষেত্রে। এই হলো আপনার দ্বিতীয় পরামর্শ, ড্রাইভিং, এবং প্রথম পরামর্শ ভাষা। এই দুইটা অবশ্যই কম্পালসারির মধ্যে রাখবেন। আর একটা হচ্ছে আপনি যদি কোনো কাজের উপরে দক্ষতা অর্জন করে আসতে পারেন তাহলে আপনার জন্য খুবই উপকার হবে, এবং এখানে এসে বিদেশে এসে আপনার চাকরির ক্ষেত্রে আপনার খুব সহজ হবে, আপনার চাকরি পেতে সহজ হবে। তারপর হচ্ছে আপনার পজিশন পেতে সহজ হবে। যদিও বাংলাদেশে আপনি একটা বিষয় নিয়ে শিখে আসলেন আর বিদেশেরটা কিছুটা আলাদা থাকবে, তো আপনি বাংলাদেশ থেকে যা শিখে আসবেন আর ওইটা বেসিক লেভেলে থাকবে। আবার এখানে এসে যখন আপনি কাজ করতে করতে শিখে যাবেন এটা হয়ে যাবে অ্যাডভান্স। তো আপনার এই বেসিকটা যখন আপনার মধ্যে থাকবে তখন আপনার কিন্তু এই অ্যাডভান্স লেভেলে যেতে কম সময় লাগবে। তো আপনাদের কাছে আমার আরও একটা অনুরোধ, আপনারা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আসতে চাচ্ছেন তারা বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং নিয়ে বা বিভিন্ন কাজ শিখে আপনারা আসবেন, তাহলে আপনাদের জন্যই খুবই সহজ হবে। কারণ আমি এই কথাগুলো বলতেছি আমার অভিজ্ঞতা থেকে। কারণ হচ্ছে আমি যত জায়গায় জব করছি আমার আশেপাশে পাকিস্তানি রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, ফিলিপাইনি রয়েছে, থাইল্যান্ড রয়েছে, তারপর হচ্ছে ইন্দোনেশিয়ান। এরা কিন্তু মোটামুটি ভালো বেতনে জব করে এবং একটু আমাদের থেকে একটু ভালো পজিশনে এরা জব করে। তার একটাই কারণ, তারা বিভিন্ন কাজ জানে, তারা বিভিন্ন কাজ শিখে আসে, তারা বিভিন্ন কাজ জানে, যার কারণে তারা বেতনটা একটু আমাদের থেকে বেশি আর্ন করে। আবার হচ্ছে পদ পজিশনটাও আমাদের থেকে একটু ভালো অবস্থানে যায়। তো এই জন্যই আমার কাছে খারাপ লাগে যে তারা যদি পারে আমরা কেন পারবো না। তাদের দেশগুলো যদি এতই উন্নত হইতো তাইলে তো তারাও প্রবাসী হইতো না। তো বাংলাদেশের থেকে আমার যেই দেশগুলোর কথা বলছি, বাংলাদেশের থেকে এরা যে অনেক উন্নত দেশ বিষয়টা তা না। তো তারা যদি ভালো পজিশনে যায় আমরা কেন ভালো পজিশনে যেতে পারবো না। এই জন্য আমরা যদি বিভিন্ন কাজের উপর দক্ষতা অর্জন করে আসতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ এখানে এসে ভালো একটা স্যালারিও আর্ন করতে পারবো এবং ভালো পদ পজিশনেও যেতে পারবো। আর এটা বাংলাদেশের জন্যই সুনাম। কারণ হচ্ছে এইখানে বাংলাদেশিরা অধিকাংশ বাংলাদেশি, আমি 2-3টা দেশে ঘুরছি, 2-3টা দেশের অবস্থা একই। বাংলাদেশের অধিকাংশ লোক হচ্ছে লেবারি কাজ করে, নিম্নমানের কাজ করে। আমি ইনসাল্ট করতেছি না, হালাল প্রত্যেকটা কাজই হচ্ছে মানে সম্মানের। কিন্তু অন্য দেশের লোকরা যদি ভালো স্যালারি পেতে পারে বা ভালো অবস্থানে থাকতে পারে আমরা কেন থাকবো না। তাদের সাথে তো আমাদের অবশ্যই মানে প্রতিযোগিতা করা উচিত। তারা তো এমন না যে তারা ইউরোপ আমেরিকা থেকে এসে ভালো পজিশনে আছে বা ভালো ইনকাম করতেছে। তারাও যেমন যে তাদের দেশের ইকোনমিক অবস্থা যেমন আমাদেরও তেমন। তো তারা যদি ভালো কিছু ডিজার্ভ করতে পারে আমরা কেন ডিজার্ভ করবো না। এই দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বললাম। আমি কোনো ইনসাল্ট করতেছি না যে লেবার বা নিম্নমানের কাজ, এটা নিয়ে আমি ইনসাল্ট করতেছি না, কেউ ভুল বুঝবেন না প্লিজ। এই হলো আমার তৃতীয় পরামর্শ। তো সবাই এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করবেন আর যতদূর সম্ভব আপনারা এই বিষয়গুলো একটু মানার চেষ্টা করবেন, তাহলে আপনাদের নিজেদের জন্যই অনেক ভালো হবে। বিদেশের মাটিতে সব কিছুর ক্ষেত্রে আপনাদের সহজ হবে। এবার আমি যারা প্রবাসে আছি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যারা প্রবাসে আছি আমরা প্রত্যেকে এক একজন আর একজনকে অবশ্যই সাপোর্ট করব। সাপোর্ট বলতে হচ্ছে আমরা একজন আরেকজনকে অবশ্যই হেল্প করব। কেউ কারোর সাথে হিংসাত্মকমূলক আচরণ করব না। আমার এক ভাই, পাশের এক ভাই যদি জব না থাকে, আমার যদি কোনো লিঙ্ক থাকে বা আমি যদি পারি, আমি যেন তাকে একটা জবের ব্যবস্থা করে দিই। কারণ বিদেশের বুকে আমি দেখছি অন্য দেশের যে লোকজন, পাকিস্তানি খুবই মিল, ইন্ডিয়ান খুবই মিল, কেরালা খুবই মিল।
ফিলিপাইনে খুবই মিল, কিন্তু আমরা বাঙালি আমাদের মধ্যে খুব একটা মিল নাই, এবং আমরা সব জায়গায় দালালির চিন্তা ভাবনা করি। একটা মানুষের একটা কাজ দিতে গেলে সেখানে আমরা টাকা চাই, আমাদের এত টাকা দিতে হবে। ভাই একটা মানুষ দেখা যায় কাজ মাসের পর মাস বসে বসে খায়, তাদের চলতে যে কত কষ্ট হয়, এরপর আমরা যদি একটা কাজ দিতে গিয়ে তারা যদি বলি ভাই আমার 1000 রিয়াল দেওয়া লাগবে, 500 রিয়াল দিতে হবে, 600 রিয়াল দিতে হবে, তখন তো ওই ভাইটার কিন্তু অনেক কষ্ট হয় এই টাকাটা ম্যানেজ করে দিতে। তো আমরা নিঃস্বার্থভাবে আমরা মানুষের উপকার করার চেষ্টা করব, তাতে করে আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দিবে। সব জায়গায় আমরা যদি দালালি করতে যাই, এটা বিষয়টা আসলে কেমন যেন অমানবিক হয়ে যায় বিষয়টা। তো আমরা যারা প্রবাসী ভাইয়েরা আছি, এই বিষয়টা একটু মাথায় নেবেন, একজন আরেকজনের প্রতি হেল্পফুল থাকবেন, সবসময় বিপদে সাহায্য করার চেষ্টা করবেন। আপনার আপনি যদি তার কাছ থেকে ফিডব্যাক না পান, কোনো সমস্যা নাই, আল্লাহ আপনারে উত্তম কিছু দিবেন এর থেকে। আপনি অন্য কোথাও আটকে গেলে এই সাহায্যের জন্য আল্লাহ তাআলা আপনারে অনেক বড় ধরনের সাহায্য করবে। আর হচ্ছে আমরা বিদেশে বিশেষ করে আমি দেখছি সৌদি আরবের বাংলাদেশি ভাইরা যে কাজগুলো করে, তারা বিভিন্ন জায়গায় মসজিদের সামনে, মার্কেটের পাশে, রাস্তার পাশে বিভিন্ন জায়গায় তারা অবৈধভাবে দোকান নিয়ে বসে। এই বিষয়গুলো কিন্তু আসলে দেখতে খুবই খারাপ লাগে। হয়তো বলতে পারেন যে তারা দোকান নিয়ে বসে, তাতে আমার কি আমার কোনো সমস্যা আছে কিনা? আমার কোনো সমস্যা নেই, তারা দোকান নিয়ে বসুক, এটা অবৈধ, সম্পূর্ণভাবেই অবৈধ। পুলিশ এসে তাদেরকে তাড়িয়ে দেয়, ধরে নিয়ে যায়, মাল জিনিস নিয়ে যায়, আবার ছেড়ে দেয়, আবার তারা বসে। তো এটা অবৈধ যেহেতু, এটা কিন্তু এখানকার এখানকার লোকজনের কাছে এটা দৃষ্টিকটুর, এখানকার আইনের কাছে এটা দৃষ্টিকটুর। যাই হোক, আপনি আপনার রিস্কে অবৈধভাবে ইনকাম করেন আর যাই করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এইখানে খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যেমন রাস্তার পাশে আমি দেখছি পুরো গুলিস্তানের মতো, মানে গুলিস্তান বললেই চলে, গুলিস্তানের মতো এরকম দোকানপাট নিয়ে বসে বিভিন্নভাবে। আমি চাইলে আপনাদেরকে প্রমাণ সহ দেখাইতে পারি, ভিডিও করে বা ছবি তুলে, কিন্তু আমি এগুলো করতে চাচ্ছি না। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইরাই এগুলো করতেছে, তাদের কোনো ক্ষতি হোক, এটা আমি কোনোভাবেই চাই না। যার কারণে আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো সত্যি কথা। তো তারা কি করে, বিভিন্ন দোকানপাট নিয়ে বসে আশেপাশে এত নোংরা করে, কার্টুন ফেলাই রাখে, এই ময়লা ফেলাই রাখে, তরকারির ময়লা ফেলায়, মাছের ময়লা ফেলায়, এইসব করে রাস্তাঘাট, আশপাশ, মসজিদের সামনে এত নোংরা করে রাখে, যেগুলো দেখলে আমরা বাংলাদেশি হইয়া যদি আমাদের দেশে যদি অন্য কেউ এই কাজগুলো করতো, আমরা কিন্তু তাদেরকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগতাম। কিন্তু এখানকার লোকালদের যথেষ্ট ধৈর্য, যার কারণে তারা কিছুই বলে না। আর পুলিশ হচ্ছে মাঝে মধ্যে আসে, পুলিশের এত তো বারবার এসে তো আর চেক দিয়ে ধরে নিয়ে যাওয়া সম্ভব না। তারপরে তারা সকাল, সন্ধ্যা, দুপুর 3-4 বার আসে, এসে এদেরকে তাড়িয়ে দেয়। কিন্তু এরা আবারও কিছুক্ষণ পর, যেই পুলিশ চলে যায়, এরা আবারও বসে। তো ভাই আপনারা বসেন, আপনার ব্যবসা করেন, অবৈধ ব্যবসা করেন আর যা করেন এটা আপনাদের রিস্কে করেন, সমস্যা নেই। কিন্তু ভাই পরিবেশটা একটু সুন্দর রাখেন। মসজিদের সামনে আপনি বসছেন, আপনি কার্টন ফেলাই রেখে আপনি চলে গেছেন, এখানকার লোকজন যখন হাঁটে তখন পায়ে বাজে, দেখতে খারাপ লাগে। বিদেশ তো ভাই আমাদের বাংলাদেশের মতো না, যে বাংলাদেশে সব জায়গায় ময়লা পড়ে আছে, কেউ কিছু বলে না। এখানে কিন্তু এরকম না, এখানে হাজার হাজার কর্মী আছে হচ্ছে ক্লিনার, মানে অন্য দেশ থেকে তারা ক্লিনার হায়ার করে। কেন হায়ার করে? তাদের দেশটা সুন্দর রাখার জন্য। আর আপনি যদি আইসা, আপনার দেশটা তো আমার না, আমার বাবারও না, আমি যদি আর এক দেশে গিয়ে আমি যদি সেখানে নোংরা বানাই, আমি যদি সেখানে পরিবেশটা বিশ্রী করে রাখি, সেটা কি কখনো কেউ মানে? তারপরও তাদের অনেক ধৈর্য বিধায় তারা এই বিষয়গুলো, লোকালরা কখনোই কোনো কিছু বলে না। তো আপনারা আপনাদের বিবেক থেকে ভাই ব্যবসা করেন, কিন্তু আপনারা এই পরিবেশটা একটু সুন্দর রাখার চেষ্টা করবেন। আপনি যেখানে দোকান নিয়ে বসছেন, একটা কাজ করবেন, আপনি বড় একটা পলিথিন বা বড় একটা বক্স আপনি আপনার পাশে রাখবেন। আপনার যে ময়লাগুলো হবে, আপনারা ওই বক্সের মধ্যে বা পলিথিনের মধ্যে আপনি ময়লাগুলো একসাথে রাখলেন, রাখার পরে আপনার যখন কাজ শেষ হয়ে যাবে, আপনি বক্সটা নিয়ে বিনের মধ্যে ফেলে দিলেন। এখানে কিন্তু আপনার
একটু কিছুক্ষণ পরে পরেই দেখবেন আপনি রাস্তার সাইডে বিভিন্ন অলিতে গলিতে সব জায়গায় ময়লা রাখার আছে, ডাস্টবিন আছে, আপনি ওইটার মধ্যে ফেলে দিলেন। আপনার তো আর ডাস্টবিন ক্লিন করতে হয় না, ডাস্টবিন তো লোক আছে, তারা গাড়িতে এসে ওটা নিয়ে যায়। তো আপনি এই কাজটা করতে পারেন। আপনি যে যেখানে বসছেন ওইখানে আপনি ময়লা টয়লা ফেলাই আপনি আপনার মতো করে কাজ শেষ, আপনি চলে গেলেন। এই স্বার্থপরী কাজটা আপনারা করবেন না, পরিবেশটা একটু সুন্দর রাখার চেষ্টা করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। এটার কারণে বাংলাদেশের কিন্তু অনেক দুর্নাম হয়, বাংলাদেশিদের কিন্তু পছন্দ করে না, মানে এইসব নোংরা করার কারণে। আর বিশেষ করে আমরা অনেকেই আছি মসজিদে ইফতার করি, এই ইফতারের বিষয়টা নিয়ে এবছর সৌদি আরবে কিন্তু অনেক মারামারি হয়েছে, এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটা ভিডিও, এটা সবাই কম বেশি দেখছেন। তো এটা কিন্তু খুবই লজ্জাজনক। আপনারা ভাই মসজিদে যান, ইফতার করেন, সমস্যা নেই, কিন্তু আপনারা সামান্য এই খাবারের জন্য মারামারি বা কাটাকাটি বা কোনো রাগারাগি এসব কিছু করেন না। এটা ভাই অনেক বড় একটা লজ্জার বিষয়। আমাদেরকে মানে খুব ছোট মন মানসিকতার ভাবে যারা না পারবেন, যাওয়ার দরকার নেই মসজিদে, কত আর খরচ হয় ইফতার করতে। আর আপনার 5 রিয়াল হইলে আপনি একবেলা খুব ভালোভাবে ইফতার করতে পারেন। তো এই সামান্য 5 রিয়ালের জন্য আপনি কেন মসজিদে গিয়ে শুধু শুধু করবেন, মারামারি কাটাকাটি করবেন? যান, সমস্যা নেই, কিন্তু যাওয়ার পরে আপনারা পরিবেশটা বজায় রাখেন, আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা ওখানে অবস্থান করেন। এটাই হচ্ছে আমার কথা। আর দেখছি শুক্রবারে বা বিভিন্ন ওয়াক্তে নামাজে গেলে সৌদি আরবে, বিশেষ করে সৌদি আরব, তারপর আমি লেবানন ছিলাম, ওখানেও এরা কর্তৃপক্ষ মসজিদে পানি রাখে। তো আমরা দেখছি, দুঃখের কথা কি বলবো, বাংলাদেশিরা এক একজন লোক 3-4টা করে পানি নিয়ে আসে, পানির বোতল নিয়ে আসে। এই বিষয়টা খুবই মানে লজ্জাজনক। আমি একটা মসজিদে কন্টিনিউ 7 মাস নামাজ পড়ছি। ওই মসজিদে প্রথম আমি 2 থেকে 3 মাস আমি দেখছি ওই মসজিদে এই অবস্থা দেখার পর একদিন আমি হঠাৎ করে এক শুক্রবারে আমি জুমার নামাজে গেছি, হঠাৎ করে দেখি ফ্রিজে কর্তৃপক্ষ লাগাই রাখছে যে পার হেড অন বোতল। চিন্তা করেন ব্যাপারটা কতটা লজ্জাজনক। এইগুলা তারা ফলো করছে যে একটা মানুষ 3-4টা করে নিয়ে যায়, এটা ফলো করার পরে তারা এই লিফলেটটা টানাই রাখছে আপনার ফ্রিজের উপরে। তো বোঝেন এটা কতটা লজ্জাজনক। এই লজ্জাজনক কাজটা করবেন না। আপনারা গেছেন, একজন একটা পানির বোতল নেন, বা যদি আপনার বেশি পিপাসা লাগে আপনি 2টা খাইলেন, কিন্তু এরকম করবেন না বাসায় নিয়ে আসলেন, নিয়ে এসে জমাইলেন, জমানোর পরে আপনি পরে খাইলেন। এই কাজগুলো করবেন না, এগুলো খুবই মানে ছোটলোকি কাজ। এই ছোটলোকি কাজ থেকে বিরত রাখেন, নিজের দেশের সম্মানকে সমুন্নত রাখেন। তো অনেক কথাই বলে ফেললাম। আর একটা বিষয় হচ্ছে, মসজিদে দেখছি আমি লোকজন যখন যায় জুতা রাখার কিন্তু নির্দিষ্ট একটা জায়গা আছে, বক্স লাগানো থাকে ওয়ালের পাশে, অনেকগুলো বক্স। মানুষ কি করে বক্সের মধ্যে জুতা না রাখে সব জুতো মসজিদের দরজার সামনে রাখে। তারপর হচ্ছে সিঁড়িতে 2তলা 3তলায় ওঠার সময় জুতা টুতা নিয়ে সিঁড়িতে ওঠে। মানে কি বলবো, এত নোংরা বানাই রাখে, অথচ সব কিন্তু ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। জুতাটা কিন্তু হাতে করে নিয়ে হচ্ছে 2তলায় বা আপনি 3তলায় ওঠার নিয়ম। তারা কি করে জুতা টুতা নিয়ে সিঁড়িতে ওঠে, সিঁড়ির পাশে জুতা রাখে, মসজিদের মানে মানুষ যেখান থেকে ঢুকবে দরজার সামনে জুতা রাখে, এরকম করে এত বিশ্রী বানাই রাখে। পরে তারা কি করছে, এটাও একটা লিফলেট টানাই রাখছে, সিঁড়িতে জুতা হাতে নিয়ে উঠুন। কতটা মানে লজ্জাজনক একটা কাজ আমরা করি, আমাদের বিবেক বুদ্ধি মানে কোথায় গেছে সেটাই বুঝতে পারতেছি না, কি অবস্থা। তো এই লজ্জাজনক কাজ থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ। আমি অনেক কথা বলে ফেলছি। আমার কোনো কথা যদি আপনারা কোনো ভাইদের কাছে খারাপ লাগে তো আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।